স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য সেমিস্টার 4-এ হিস্ট্রি মাইনর সাবজেক্টের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। চলো তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে প্রশ্নের উত্তরটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে, আগের সেমিস্টারগুলির মতো এই সেমিস্টারও আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখে এবার তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কি? প্রশ্নটা আছে, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কি ছিল। অ্যান্সারটা ভালো করে বুঝে নাও, তোমাদের জন্য এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, মানব সভ্যতার বিকাশ একটি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সংগঠিত হয়েছে, যেখানে নব্যপ্রস্তর যুগ অর্থাৎ নিওলিথিক এজ এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। এটি প্রস্তর যুগের সর্বশেষ পর্যায়ে এবং আনুমানিক 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময়ে মানুষ খাদ্য সংগ্রহক জীবনধারা ছেড়ে কৃষিকাজ ও পশুপালনে অভ্যস্ত হয়, ফলে স্থায়ী বসতির বিকাশ ঘটে। পাশাপাশি নতুন ধরনের পালিশ করা পাথরের হাতিয়ারের ব্যবহার শুরু হয় এবং সামাজিক এবং ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন ঘটে। এই যুগের পরিবর্তনগুলি পরবর্তীতে সভ্যতার ভিত্তি স্থাপন করে। নব্যপ্রস্তর যুগের বিভিন্ন বৈশিষ্ট্য নিম্নে বিস্তারিতভাবে আলোচিত হলো। এখানে প্রথম যে পয়েন্ট আছে দেখো, প্রথম হচ্ছে কৃষিকাজের সূচনা। নব্যপ্রস্তর যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল কৃষিকাজের সূচনা। পূর্বে মানুষ খাদ্যের জন্য শিকার ও ফলমূল সংগ্রহের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু এই সময়ে তারা প্রথমবারের মতো শস্য চাষ করতে শেখে। গম, যব, বাজরা, ধান, ডাল জাতীয় ফসলের চাষ শুরু হয়। কৃষিকাজের ফলে খাদ্যের উৎপাদন নিশ্চিত হয়, যা মানুষকে এক স্থানে স্থায়ীভাবে বসবাসে উদ্বুদ্ধ করে। এর ফলে খাদ্যের সরবরাহ নিশ্চিত হয় এবং খাদ্য সঞ্চয়ের ধারণার বিকাশ ঘটে। পরে এই খাদ্য বিনিময়ের মাধ্যমে আদিম অর্থনীতির ভিত্তি স্থাপিত হয়। এবার পরের পয়েন্ট আছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে পশুপালনের প্রচলন। কৃষিকাজের পাশাপাশি মানুষ পশুপালন শুরু করে, যা তাদের খাদ্য, তারপরে শ্রমশক্তি ও নিরাপত্তার জন্য সহায়ক হয়। গৃহপালিত পশুর মধ্যে গরু, ছাগল, ভেড়া, শূকর ছিল উল্লেখযোগ্য। গরু এবং মহিষকে কৃষিকাজে ব্যবহার করা হয়। ছাগল ও ভেড়া থেকে দুধ, পশম পাওয়া যেত এবং কুকুরকে পাহারাদার হিসাবে গৃহপালিত করা হতো। পশুপালনের ফলে খাদ্যের যোগান আরও নিশ্চিত হয় এবং মানুষের জীবনযাত্রা আরও সুসংগঠিত ও স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে। তারপরে কি বলা হচ্ছে, তারপরে স্থায়ী বসতির বিকাশ। নব্যপ্রস্তর যুগে কৃষি ও পশুপালনের ফলে মানুষকে আর আগের মতো ঘুরে বেড়াতে হতো না, ফলে তারা এক স্থানে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং গ্রাম গঠনের সূচনা হয়। তারপরে দেখো, কাদা, খড়, কাঠ, পাথর দিয়ে ঘর তৈরি হতো। কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বোঝা যায় এই সময় মানুষ সামগ্রিকভাবে গ্রামভিত্তিক সমাজ গঠন করে এবং একত্রে বসবাস শুরু করে। স্থায়ী বসতির ফলে সামাজিক সম্পর্ক আরও জোরদার হয় এবং কর্মবন্টন এবং সম্পত্তির ধারণার বিকাশ ঘটে। তারপরে কি আছে দেখো, নতুন ধরনের হাতিয়ার তৈরি ও প্রযুক্তির বিকাশ। নব্যপ্রস্তর যুগে কৃষিকাজ ও দৈনন্দিন কাজের জন্য উন্নত মানের হাতিয়ার তৈরি করা হয়। পাথরকে মসৃণ করে কুঠার, দা, খন্তা, শস্য কাটার সরঞ্জাম তৈরি করা হয়। এই সময়ে চাকার আবিষ্কার ঘটে, যা পরবর্তী সময়ে পরিবহন ও কৃষিকাজের বিপ্লব ঘটায়। এছাড়া মৃৎশিল্প, বস্ত্র বয়নের বিকাশ ঘটে। পোড়ামাটির পাত্র তৈরি করে খাদ্য সংরক্ষণ করা হতো এবং পশুর চামড়া ও উদ্ভিজ্জ তন্তু দিয়ে কাপড় তৈরির প্রচলন ঘটে।
নেক্সট পয়েন্ট আছে কি সমাজ ব্যবস্থার বিকাশ। নব্যপ্রস্তর যুগে সমাজ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আসে। যাযাবর জীবনধারা থেকে মানুষ স্থায়ী বসবাসের দিকে অগ্রসর হওয়ায় পারিবারিক ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। কৃষি ও পশুপালন নির্ভর অর্থনীতি গড়ে গড়ে ওঠায় সমাজের শ্রেণীবিন্যাসের সূচনা হয়। কৃষক, কারিগর, শিকারী, পশুপালকের মধ্যে দায়িত্ব ভাগ করা হয়। নারীরা প্রধানত কৃষিকাজ, মৃৎশিল্প ও কাপড় তৈরিতে যুক্ত ছিল, আর পুরুষরা প্রধানত শিকার কৃষি কৃষিকাজ করত। এছাড়া ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিকাশ ঘটে, যা পরবর্তী সময়ে সামন্ততান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। তারপরে কি আছে? তারপরে আছে ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি। নব্যপ্রস্তর যুগে ধর্মীয় বিশ্বাসের বিকাশ ঘটে এবং মানুষ প্রকৃতির বিভিন্ন উপাদানকে দেবতা হিসাবে পূজা করতে শেখে। সূর্য, চাঁদ, নদী, গাছপালা, আগুন, বৃষ্টির দেবতাকে উপাসনা করা হতো। অনেক স্থানে পূর্বপুরুষদের পূজার প্রচলনও দেখা যায়। প্রত্নতাত্ত্বিক গবেষণায় পাওয়া পাওয়া কবরগুলিতে দেখা যায় যে মৃতদেহের সঙ্গে খাবার এবং পাথরের হাতিয়ার রাখা হতো, যা মৃত্যুর পরবর্তী জীবনের ধারণার ইঙ্গিত দেয়। তারপরে বিনিময় প্রথার সূচনা। কৃষি ও পশুপালনের উন্নতির ফলে উৎপাদিত খাদ্য সামগ্রী উদ্বৃত্ত তৈরি হয়, যা বিনিময় ব্যবস্থার সূচনা করে। এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সঙ্গে খাদ্য, পশু, মৃৎশিল্প, বস্ত্রের বিনিময় শুরু করতে শেখে। এটি পরবর্তীকালে বাণিজ্যিক বিনিময়ের ভিত্তি স্থাপন করে এবং অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে উপসংহার, এখানে কি বলা হচ্ছে? মধ্যপ্রস্তর যুগে মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ মোড়, যেখানে মানুষ প্রথমবারের মতো কৃষি, পশুপালন, স্থায়ী বসতির দিকে অগ্রসর হয়। এই সময় হাতিয়ারের উন্নতি, সমাজ ব্যবস্থার বিকাশ এবং ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন ঘটে। আধুনিক যুগের সঙ্গে তুলনা করলে দেখা যায় যে কৃষিভিত্তিক ব্যক্তিগত সম্পত্তির ধারণা, সামাজিক কাঠামো এবং প্রযুক্তির উদ্ভাবন সবকিছুই নব্যপ্রস্তর যুগে শুরু হয়েছিল। এই সময় যে পরিবর্তনগুলো ঘটেছিল সেগুলি পরবর্তী ব্রোঞ্জ যুগে, লৌহ যুগের সভ্যতার ভিত্তি স্থাপন করে। আধুনিক প্রযুক্তির বিকাশের মূলে রয়েছে নব্যপ্রস্তর যুগের অর্জন, যা মানুষের জীবনযাত্রার গতিধারার পরিবর্তন করেছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সানের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল কেউ পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের ইংলিশ ভার্সানে ক্লাস হয় না, বেঙ্গলি ভার্সানে ক্লাস হয়, এবং ইংলিশ ভার্সানে তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখে নাও, উত্তরটা দেখে নাও।